সাদনানের থেকে ছাড়া পাওয়া মাত্র প্রিয়তা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে। সাদনান নিজের বুকের দিকে তাকিয়ে আবার প্রিয়তার মুখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, এটা কি করলে চান? এখন আমি বাইরে কি করে যাব? পাঞ্জাবের অবস্থা নাজেহাল। প্রিয়তা লজ্জা ভুলে অবাক হয়ে সাদনানের বুকের দিকে তাকালো। সত্যি পাঞ্জাবিটা বাজেভাবে কুঁচকে গিয়েছে। প্রিয়তা কিছু বলবে তার আগেই সাদনান পাঞ্জাবিটা টেনে টুনে ঠিক করে। প্রিয়তা চুপ করে দাঁড়িয়ে থাকে। সাদনান এগিয়ে গিয়ে পারফিউম দিয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম স্প্রে করতে করতে বলল, নিচে গেলেও সিঁড়ির নিচে রুমে আশেপাশে যাবে না। সব সময় বলতে হয়? বলা তো যায় না কখন কোন দিক থেকে কার নজর পড়ে বসে। সাদনান গুরুগম্ভীর কণ্ঠে কথাটা বলেই ফোন হাতে নিল। ঠিক তখনই দরজা কেউ কড়া নাড়ে। সাদনান ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কে? ছোট সাহেব, নিচের সব মানুষ আইয়া পড়ছে। আসি আমি। একটা মহিলা কণ্ঠস্বর। কাজের লোক চলে গেলেও সাদনান বউকে কাজের লোক চলে গেলে সাদনান বউকে বলে রুম থেকে বেরিয়ে গেল। বেশ কিছুদিন ধরে রাহান ঠিকঠাক দুই মামার সঙ্গে অফিসে যাচ্ছে। এতে আজম মির্জা আর মফিজুল মির্জা ভীষণ খুশি। বেশ কিছু ডিল কনফার্ম করেছে যথেষ্ট দক্ষতার সঙ্গে। আজও একটা মিটিং ছিল, সেটা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাহানের অনেক রাত হলো। আজ অনেক দিন পর প্রেয়সীর সাথে ঠিকঠাক কথা বলা হয় না, তাই রাহান আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার সালেহা বেগম পরিবেশন করে দিল। সবাই অনেক আগেই রাতের খাবার খেয়ে নিয়েছে। সালেহা বেগম রাহানের খাবার শেষ সব গুছিয়ে রাখে। রাহান তখনও বসে আছে বড় মামির অপেক্ষায়। সালেহা বেগম সব গুছিয়ে এলেই রাহান বলল, সারা ঘুমিয়ে পড়েছে বড় মনে। মনে হয় না, মেয়েটা আমার দিন দিন উদাসীন হয়ে যাচ্ছে। চিন্তিত কণ্ঠ বলল সালেহা বেগম। রাহান ওনার কথা শুনে বুকের ভেতর মোচড় দিল। অনেক দিন ধরে মেয়েটাকে একটু সময় দেয়া হয় না, তাই এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু ভালোবাসলে তো হবে না। ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে রাখার জন্য নিজের প্রতিষ্ঠিত হওয়া জরুরি। আর সেটা রাহান করছে। রাহান কথাগুলো ভেবেই তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, আমি কি বাবাকে বলবো বাবা এর সঙ্গে কথা বলতে? না, আরো কটা দিন যাক, নয়তো সবাই বুঝে যাবে আমি তোকে অফিস যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তাহলে আমি তোর বাবাই এর সাথে কথা বলবো। সাদনান কি বলেছে? বেকার ছেলের সাথে বোন বিয়ে দিতে কোন ভাই চাইবে? তবে আমি জানি সাদনানের মনের কথা এটা নয়। তুই নিশ্চিন্তে থাক। হ্যাঁ, আমি তোদের বিশ্বাস করে। রাহানের কথায় সালেহা বেগম হাসল। অতঃপর রায়হানকে ঘুমোতে যেতে বলে নিজেও কক্ষের দিকে চলে গেল। সেদিন রাতে ছাদের দরজা খোলা ছিল। সালেহা বেগম ভেবেছিল হয়তো কাজের লোক দরজা বন্ধ করতে ভুলে গিয়েছে, তাই তিনি ছাদের দরজা বন্ধ করতে গিয়েছিল। আর সেখানে গিয়ে দুই মানবীর কথোপকথন শুনে তিনি থমকে দাঁড়ান। এর আগেও অবশ্য তিনি নিজের মেয়েকে রাহানের সাথে রাতে সেদিন প্রাচীর টপকে বাড়ির ভেতর প্রবেশ করতে দেখেছেন। কিন্তু সমস্যা হচ্ছে এই সম্পর্ক কি পরিণতি পাবে, এমন প্রশ্ন মস্তিষ্কে আসার যথেষ্ট কারণ রয়েছে। রাহান পড়ালেখা শেষ করেছে, সাদনান আর নানার সাথে থেকে রাজনীতি করে, কিন্তু কোনো পার্মানেন্ট জব নেই। আর সালেহা বেগম এই ব্যাপারে সাদনানের সাথে কথা বলে, আর সাদনানই রাহানকে অফিসে যাওয়ার জন্য বলে। রাহান সব দিক বিবেচনা করে তাই করলো। সাদনান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। প্রিয়তা রুমে বসে সাজুগুজু করছে। সাজুগুজু বলতে শাড়ি পরে, চোখে কাজল দিয়ে, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে, চুল ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে সাদনানকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাদনান একটু চমকায় না, তবে নিজের পুরুষালী চিত্ত জেগে ওঠে। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফালাফি করে। মনের ভেতর ভালোবাসার জোয়ার ওঠে। বউকে কাছে পাওয়ার নেশা তীব্র থেকে তীব্র মাত্রা ছাড়িয়ে যায়। প্রিয়তা নিজের শরীর কাঁপছে। হৃৎপিণ্ড দ্রুত বেগে ওঠানামা করছে, যার ফলস্বরূপ সাদনানের পিঠে প্রিয়তার বুকের সাথে সংঘর্ষ হচ্ছে। সাদনান চকিতে পেছনে ফিরল। ফোন পাশের দোলনায় রেখে ধীরে ধীরে বউয়ের দিকে এগিয়ে এসে মুখটা উঁচু করে নিল। প্রিয়তার চোখ বন্ধ। সাদনান প্রিয়তার বন্ধ চোখের পাতায় ফু দিল। প্রিয়তা কেঁপে উঠল। সাদনান তৎক্ষণাৎ বউয়ের ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয়ের ভাঁজে নিল। সময় নিয়ে গভীর চুম্বন করলো। ছেড়ে দিয়ে প্রিয়তার মুখটা নিজের দুই হাতের আঁচলে নিয়ে মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ,
আমার প্রাপ্তিকে প্রাপ্তিময় করে মুহূর্তটাকে সুন্দর করে স্মরণীয় করে রাখার জন্য। তবে আমার জীবনের সেরা প্রাপ্তি আমার তুমি। এমপির বউ তুমি। এই সপ্তাহ 15 দিনের জন্য যদি কোথাও ঘুরতে গিয়ে বাড়ি থেকে কাপড় নিতে হয়, তবে যে নিজের পথকে খুব শীঘ্রই ত্যাগ করার সিদ্ধান্ত নিতে হবে। প্রিয়তা লাগেজে কাপড় নিচ্ছিল। সাদনানের হঠাৎ এরূপ কথায় ভ্রু কুঁচকে এলো। মিনিটখানেক সময় চুপ করে কথাগুলোর মানে বুঝতে চাইল। বুঝতে পেরে লাগেজ থেকে সব কাপড় ফের কাবাডে রাখতে রাখতে বলল, কি হয়েছে বলুন তো? আমি তো আগে কোনো এমপি মন্ত্রীর কন্যা ছিলাম না। কোথাও গেলে আগের দিন নিজের ব্যাগ গুছিয়ে রেখে দিতাম, তাই এখনও ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সাদনান প্রিয়তার কথা শুনে একটু নড়ে চড়ে বসল। ল্যাপটপ স্ক্রিনে স্থির দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, এখন থেকে মাথায় রেখো, আর মনের মধ্যে আমায়। শেষের কথাটা বিড়বিড় করে বলল। প্রিয়তা ঠিকঠাক শুনতে পায় না, তাই কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কিছু বললেন? না, তাড়াতাড়ি চলো, তোমায় রেখে আমার বেরোতে হবে। প্রিয়তা কিছু না বলে বোরকা হিজাব পরে রেডি হয়ে নিল। সাদনান বউয়ের কপালে নিজের অধরে স্পর্শ করে হাত নিজের মুঠোয় পুড়ে নিয়ে রুম হতে বেরিয়ে এলো। বাড়ির সবার কাছে বিদায় নিয়ে যাত্রা শুরু করলো। মির্জা বাড়ি বেশ রমরমা কিছুটা পরিবেশ। বাড়ির প্রতিটা মানুষ কাজে ব্যস্ত। বছর 4 পর কাল রাহানের বোন রিধি দেশে ফিরছে। রিধি এ বংশে না হলেও এ বাড়ির সবার প্রিয়, অনেক আদরের। বাড়িতে মেয়ে বলতে ছিল প্রথম কন্যা, তাই ভালোবাসাটা রিদির জন্য সবার একটু ভিন্ন রকম। রিদি নিজের পড়ালেখা শেষ করে ইতালি একটা জব নিয়েছে, আজ 2 বছর হলো। অবশ্য সবাই চেয়েছিল রিদি শুধু লেখাপড়া শেষ করে দেশে চলে আসুক, কিন্তু রিদির স্বপ্ন যেটাই হোক সেটা হলো লেখাপড়া শেষে একটা ভালো জব করা, যেটা রিদি করেছে। কিন্তু এখন সবার বেশ জোরাজোরিতে রিদি দেশে আসছে। জাফর মির্জার এবার মনে মনে নাতনির জন্য ভিন্ন কিছু ভেবেছেন। এখন মেয়েটা মেনে নিলে হয়। জাফর মির্জা চায়ের কাপে চুমুক দিয়ে সেটা আবার সেন্টার টেবিলে রেখে দিয়ে আজম মির্জার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তা কে যাচ্ছে ঋতুকে নিতে? আমি, রাহান, রফিকা, সারা, মাইশা আর সাদমান। প্রিয়তা প্লেট থেকে সাথে ফিরে আসবে। আজম মির্জার কথা শেষ হওয়ার সাথে সাথে আয়শা বেগম জিজ্ঞেস করলো, আপনি যাবেন আব্বা? জাফর মির্জা জানালো, না, আমার একটা জরুরি সভা রয়েছে। সাদনান বাড়ি নেই, তাই আমার সেখানে উপস্থিত হতে হবে। আজম মির্জা আগে থেকে এ ব্যাপারে অবগত ছিল। জাফর মির্জা যাবেন না, তাই তিনি আর কিছু জিজ্ঞেস করলো না। এই রাজনীতি ওনার একদম পছন্দ নয়। শুধু বাপ আর ছেলের এসব করে বলে একটু একটু এখানে সেখানে যায়, নয়তো এসবের ধার প্রান্তে তিনি যেত না। কি সব উটকো ঝামেলা এসব। মনে হয় ইচ্ছে করে জেনে বুঝে নিজের সঙ্গে বিপদ নিয়ে চলাফেরা করা। যদিও মৃত্যুর স্বাদ একদিন আল্লাহর সৃষ্টি, সব জীবকে গ্রহণ করতে হবে, তারপরও এসব ওনার একদম পছন্দ নয়। কবির ভার্সিটি থেকে ফিরে আসার সময় তিন্নিকে সাথে নিয়ে এসেছে। আজ কালাম খান দুপুরে অফিস থেকে চলে এসেছে। রান্না মোটামুটি করে রেখেছে সব, কিন্তু কবির যখন তিন্নিকে কালাম খানের সাথে পরিচয় করিয়ে নিজের রুমে ফ্রেশ হতে গেল, তিন্নি সেই সুযোগে আরও কিছু খাবারের আইটেম বানিয়ে নিল। নিজে গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। টেবিলে খাবার দেওয়ার পর কবির আসছে না। কালাম খান ছেলের উপর বিরক্ত হলো। তিন্নিকে বলল, মা দেখো তো ও কি করছে, আমার পেটে ইঁদুর ছুটছে, খাবারের গন্ধে আরো বেশি করছে। কি দারুণ দেখতে হয়েছে, খেতে নিশ্চয়ই আরো সুস্বাদু। তিন্নি হাসলো। কবির ওকে সব বলেছে। কালাম খান নিজের রান্না সব সময় নিজে করে খায়, সেজন্যই তো এসেই রান্নাঘরে চলে গেল। তিন্নি প্লেট হাত থেকে টেবিলের উপর রেখে বলল, আঙ্কেল আমি। তিন্নিকে থামিয়ে দিয়ে কালাম খান চোখের ইশারা করে সিঁড়ির দিকে দেখিয়ে বলল, তুমি বসে পড়ো, ও চলে এসেছে। কালাম খানের ইশারা অনুযায়ী তিন্নি দৃষ্টিপাত করতেই দেখা মেলে কবিরের। ট্রাউজার পরনে, একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট গায়ে, দেখতে চমৎকার লাগছে। কিন্তু তিন্নি বেশিক্ষণ তাকিয়ে না থেকে দৃষ্টি ঘুরিয়ে নিল। কবির এসে কালাম খানের অপোজিটে বসলো। তিন্নি বিধায় ভুগে কার সাইডে বসবে, তবে কালাম খানের পাশের চেয়ারটা বসাটা উত্তম মনে হলো। তাই তো সবার প্লেটে খাবার দিয়ে কালাম খানের পাশে বসলো। কালাম খান ছেলের দিকে তাকিয়ে বিশ্বাস জয় করা হাসি হাসলো, যার অর্থটা কবির সুন্দর করে বুঝতে পারে। তিনি তার মেয়ে পেয়ে গিয়েছে। খাবার শেষে তিন্নি সব গুছিয়ে রাখে।
কালাম খান আর কবির খান লিভিং রুমে বসে আছে। তিনি সব গুছিয়ে রেখে সেখানে এলো। আঙ্কেল আজ আসি আমি। তুমি বসে পড়ো, ও চলে আসছে। কোথাও যেতে হবে না, তুমি বসো। কবির, তুমি তিন্নির সাথে কথা বলো, আমি একটু পর আসছি। শেষের কথাটা কবিরকে উদ্দেশ্য করে বলে তিনি নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। বাবা চাইছেন আমাদের বিয়েটা আজ দিতে। কবির কোনো ভনিতা ছাড়াই বলে দিল। তিন্নি চোখ বড় বড় করে কবিরের দিকে তাকালো। বুক কাঁপছে। এই মুহূর্তে কি বলা উচিত সেটা মাথায় আসছে না, তবে মনের ভেতর একটা প্রশ্ন করছে। আর দেরি না করে কবিরকে সেটা বলেই ফেলল। আপনি চান না? কবির সোফা ছেড়ে উঠে এলো। গেঞ্জিটা টেনে টুনে ঠিক করে 2 হাত ট্রাউজারের পকেটে রেখে শটান হয়ে ঠিক তিন্নির মুখের বরাবর দাঁড়িয়ে বলল, সেটা তোমার মতামতের উপর ভিত্তি করবে, তবে আমি আগেই বলেছি তুমি সময় নাও, কিন্তু উত্তরটা আমি সময় শেষ হয়ে চাই। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমায় ভালোবাসি, অ্যান্ড বিয়ে করার প্রস্তাবটাও আমিই দিয়েছি। মাইশা কনসেপ্ট করেছে। কথাটা আয়ান জানা মাত্র একরকম পাগলামি শুরু করে দিয়েছে। মাইশাকে কিছুতেই এখন মির্জাবাড়ি যেতে দিবে না, আর এয়ারপোর্টে তো একদমই নয়। আয়ানের এমন পাগলামো দেখে শফিক সওদাগর তৎক্ষণাৎ লজ্জায় লিভিং রুম ত্যাগ করেন। আর মিতা সওদাগর আয়ানকে এটা সেটা বলে বোঝাচ্ছে। মাইশা নিজেও লজ্জায় আড়ষ্ট। কাল রাতেই আয়ান একটা প্রেগন্যান্সির কিট এনেছিল। মাইশা পরে পরীক্ষা করে দেখবে বলে সেটা রেখে দিয়েছিল ঠিকই, কিন্তু আয়ান যখন কফি নিতে রুম থেকে বেরিয়ে আসছিল তখন মাইশা পরীক্ষা করে পজিটিভ আসছিল, কিন্তু সারপ্রাইজ দেবে ভেবে রেখে দিয়েছে। আর আজ সকালে মির্জাবাড়ি থেকে ফোন আসায় ভাবে রাতে বলবে, কিন্তু জিনিসটা যে আয়ানের হাতে পড়ে যাবে মাইশা কোশমিন কালেও ভাবতে পারেনি। মাইশার ভাবনার মাঝে আয়ান নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মা দেখো, তুমি ওর হয়ে একদম সাফাই গাইতে আসবে না। তুমি জানো না ও কত বড় বাদর। এই আপনি কি বললেন? আমি বাদর? তাহলে বিয়ে কেন করছেন? তার মানে আপনিও বাদর। মাইশার কথা শুনে শব্দ করে হেসে উঠল। আয়ান ভ্যাবাচাকা খেলো। চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি হোটেলে আছি, অনেক কাজ, রাতে ফিরে আসবো। আর আয়ান বাড়ি থেকে বেরিয়ে গেল। মাইশার সামান্য মন খারাপ হলো, কিন্তু সেটা আয়ানের এত যত্ন, সচেতনতা, নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় সব দেখে মুহূর্তে খারাপ লাগা উবে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে মিতা সদাগরকে বলে উঠল, আমি যাব না মা, ফোন করে জানিয়ে দেব ভাইয়াকে। শুধু মাইশার গালে হাত রেখে মুচকি হেসে চলে গেল। সাদনান ফোনে কথা বলা শেষ করে বউকে টেনে নিজের বক্ষ দেশে নিল। প্রিয়তা ঘুম ঘুম চোখে সাদনানের মুখের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে সাদনানের গায়ে হাত ছোঁয়া দিল। অতঃপর চোখ বন্ধ করে নিশ্চিন্তে নিরাপদে স্থানে ঘুমিয়ে গেল। সাদনান বউকে এক হাতে নিজের বুকে আগলে রেখে আরেক হাতে ফোনে একটা ভিডিও ওপেন করে, যেটা শেষ অবধি সাদনান শুধু হাসলো, যেন কোনো ছাড়পোকা ঘর থেকে বের করে দিয়েছে। ভিডিও দেখা শেষ সাদনান হোয়াটসঅ্যাপে গিয়ে একটা মেসেজ লিখল। অতঃপর সাদনান ফোনে স্ক্রল করে আবার বাইরের দিকে নজর পড়তেই দেখা মিলে সাদনানের সাথে আসা গাড়িগুলো একটা বিশাল বড় বিল্ডিং এর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। সেখানে সবগুলো গাড়ি পার্কিং করা হলো। মোটামুটি মিডিয়া লোকের জায়গায় ভিড় জমিয়েছে। প্রশ্ন একের পর এক করেই যাচ্ছে, এখানে আসার মূল উদ্দেশ্য কি? শুধু কি স্ত্রীকে নিয়ে আলাদা সময় কাটানো, ঘোরাঘুরি করা, নাকি এর পিছনে ভিন্ন কারণ রয়েছে? এমন অনেক প্রশ্ন সাদনান উপেক্ষা করে বউকে এক বাহু আগলে নিয়ে এগিয়ে গেল। সামনে পেছনে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। প্রিয়তার শরীর কাঁপছে। এরকম পরিস্থিতিতে সে আর কখনো পড়েনি, সাথে অস্বস্তি তো আছেই। তিনি অনুভূতিহীন, আসলে অনুভূতিহীন বললে ভুল হবে। মেয়েটা ভাবতে পারেনি এতটা সহজে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়ে যাবে। তাই এই মুহূর্তে কি বলা উচিত বা কেমন রিয়াকশন দেওয়া দরকার বুঝতে পারছে না। বাড়ি ভর্তি মানুষ, এর মধ্যে বেশিরভাগ মির্জা বাড়ির লোকজন আর যা কয়েকজন পাড়া প্রতিবেশী। বিয়ে হয়নি, একটু পর বিয়ের কাজ শুরু হবে। মাইশার বাবা তিন্নির বাবা হয়ে সাক্ষী দেবে। তিন্নির এখানে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে। মির্জাবাড়ির সবাই তিন্নিকে বুঝতেই দিচ্ছে না মেয়েটা পরিবার নেই। সাদনান ফোন করে একবার তিন্নির সাথে কথা বলেছে। তিনি নিজের কেমন সব স্বপ্ন মনে হচ্ছে। বিয়েটা তিন্নি এক প্রকার ঘোরের মধ্যে থেকেই কবুল বলেছে।
পাশেই বসে আছে তিন্নির। হঠাৎ করে সবটা এত তাড়াতাড়ি কি করে হলো? তিন্নির মনে বারবার প্রশ্ন আসছে। বিয়ে পড়ানো শেষ, ঘর ফাঁকা হতেই তিন্নি হাত চেপে ধরলো, ফিস ফিস করে জিজ্ঞেস করলো, তুই আগে থেকে জানতি সব? আরে না, বাবা হঠাৎ ফোন করে জানালো। হয়তো বড়রা আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল, তাই এত দ্রুত সব আয়োজন হলো। তিন্নি আর কিচ্ছু বলল না, চুপ করে বসে রইল। রাত হয়তো 8টার বেশি সময় বাজে। আস্তে আস্তে বাড়ি ফাঁকা। মাইশাকে নিয়ে আয়ান অনেক আগেই বাড়ি চলে গিয়েছে। এখন শুধু মির্জা বাড়ির সবাই রয়েছে, তারাও একটু পর যাবে। কবির, কাল কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে আসবে। কবির শুধু হাসলো। মফিজুল মির্জা তিন্নির দিকে তাকিয়ে বলল, যখনই বাবাকে মনে পড়বে তখন চলে যাবে, কখনো দ্বিধা করবে না। মাইশা এখন থেকে যেমন তুমি মির্জা বাড়িতে তেমনই। তিন্নি সুফিয়া বেগমের হাত মুঠো করে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি বলা উচিত এই মানুষগুলোকে? কোনো ভাষা খুঁজে পাচ্ছে না তিন্নি। তবে হাসি মুখেই চোখে জল গড়িয়ে পড়ল। খুব সাবধানে সেটা মুছে শুধু মাথা নাড়ল। রাতে তিনি গেস্ট রুমে ফ্রেশ হয়ে বিয়ের শাড়ি চেঞ্জ করে একটা সুতি শাড়ি পরে নিল। শাড়িটা কবির দিয়েছে। এটা কবিরের মায়ের শাড়ি, সাথে শাড়ির প্রয়োজনীয় সব শরীরে একদম মাপ মতো হয়েছে। তিন্নি ভাবছে কোনোভাবে কি এসব কবির স্যার দেখেছে? পরক্ষণেই ভাবে দেখলেই বাকি, স্বামী স্ত্রী এখন ওরা। কিন্তু তারপরেও নারী জাত, লজ্জা তাদের ভূষণ। তিন্নি নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রুম হতে বেরিয়ে এলো। কাজের লোক আছে, সব মানুষ বিদায় নিয়েছে। তিন্নি রান্নাঘরে গিয়ে দেখলো একজন মহিলা খাবার গরম করছে। আরেকটা বাচ্চা 8-10 বছরের হবে প্লেটগুলো গুছিয়ে রাখছে। তিনি মহিলাটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে? হ গো বউ, বাসায় একা থাকবার চায় না, এর লাইগাই লগে লইয়াই। আচ্ছা সমস্যা নেই, কিন্তু কাজ করাবেন না ওকে দিয়ে। মহিলাটা পান খেয়ে লাল টকটকে করে রাখা ঠোঁট জোড়া এলিয়ে দিয়ে হাসলো। তিনি খাবার ডাইনিংয়ে নিতে নিতে কালাম খান আর কবির খান উপস্থিত হলো। খাবারের পর কাজের মহিলা সব গুছিয়ে রাখবেন জানালো। তিন্নি দ্বিধায় ভুগছে, কোন রুমে যাবে? গেস্ট রুম নাকি কবির স্যারের রুমে? তিন্নি ভাবতে ভাবতে লিভিং রুমের সোফায় বসে পড়লো। শাড়ির আঁচল মাথা থেকে অনেক আগেই পড়ে গিয়েছে। চুলগুলো হাতে খোপা বাঁধা। বিয়ের সাজে চুল ছাড়া ছিল, তাড়াহুড়া করে হয়তো আর আঁচড়ানো হয়নি। ফ্রেশ হয়ে এভাবে চলে এসেছে রান্নাঘরে। কবির এগিয়ে গেল। ক্লান্তি আর চিন্তায় মগ্ন থাকা তিন্নির একদম নিকটে গিয়ে দাঁড়ালো। তিন্নি হঠাৎ কবিরকে নিজের সামনে দেখে একটু চমকালো। লাফিয়ে উঠে বসা ছেড়ে কবির তিন্নির 2 বাহুতে হাত রেখে মৃদু স্বরে বলল, রিল্যাক্স, হাইপার হওয়ার কিচ্ছু নেই। আমি তো। তা তুমি এখানে বসো, কি করছো? না মানে হয়েছে, আর মানে করতে হবে না। এখন থেকে আমার তুমি, আর আমার তুমি মানেই আমার সব তোমার। আই হোপ পরবর্তীতে তুমি আমার কোনো কিছু নিয়ে অস্বস্তি বোধ করবে না। অস্বস্তি না, আমার তো লজ্জা লাগছিল। তিন্নি মাথা নিচু করে কথাটা বলেই সম্মতি ফিরতে কি বলেছে বুঝতে ফেলে চট করে মাথাটা উঁচু করে কবিরের দিকে তাকিয়ে লজ্জা পেল। কবির কেমন এক ঘোর লাগা দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে আছে। তিন্নি মাথায় আঁচল টানে। কবির লম্বা শ্বাস ছাড়ে। তিন্নির একটা হাত মুঠোয় পুরে নিয়ে নিজে আগে আগে হাঁটা ধরে। তিনি অজানা অনুভূতি কবিরের স্পর্শে শরীর শিরশির করে উঠল। কবির তিন্নিকে নিয়ে সোজা উপরে নিজের রুমে এলো। ফুলে সজ্জিত কক্ষে প্রবেশ করা মাত্র নানা রকম ফুলের গন্ধে তিন্নি শরীর শিহরণ হলো। কবির দরজা বন্ধ করে তিন্নিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তিনি বরফের অনুরূপ জমে গেল। শক্ত শটান হয়ে খিচে চোখ বন্ধ করে নিল। শখের পুরুষ, ভালোবাসার মানুষটার স্পর্শে দেহ মন জুড়ে ভালো লাগার অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে গেল। কবির নিজের ঠোঁট তিন্নির ঘাড়ে ছুঁয়ে দিল। তিনি কেঁপে উঠল। শক্ত করে কবিরের হাতের উল্টো পিঠে নখ ডুবিয়ে দিল। কবির ভ্রু কুঁচকে নিল। তবে ভালোবাসার মানুষটার এই ব্যথা আরো দ্বিগুণ করলো বউ নামক এই সুন্দরী রমণীকে নিজের করে পাওয়ার, সর্বাঙ্গে নিজের বেহায়া হাতের স্পর্শ দেওয়ার। তাই তো ব্যথা উপেক্ষা করে তিন্নিকে ঘুরিয়ে নিজের দিকে করে নিল। তিন্নি অধরে কোনো লিপস্টিক দেওয়া নেই। বিয়ের সময় লাল লিপস্টিক দিয়েছিল, কিন্তু তিন্নি তা ধুয়ে মুছে সাফ করে নিয়েছে।
ফ্যাকাশে রঙের ঠোঁট জোড়া বড্ড আকর্ষণীয় লাগছে দেখতে। কাপা কাপা দুই জোড়া অধর কিঞ্চিত পরিমাণ ফাঁকা রয়েছে। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলছে। কবির এক পলক বউয়ের অধর পানের দিকে তাকিয়ে থেকে নিজের পুরো ঠোঁট জোড়া দিয়ে বউয়ের ঠোঁট চেপে ধরে। আস্তে আস্তে পাগলামি বাড়তে থাকে। এটাই কি হঠাৎ ভালোবাসা, নাকি গভীর বহু সময় ধরে জমিয়ে রাখা ভালোবাসা? এটাই কি হঠাৎ ভালোবাসা, নাকি গভীর বহু সময় ধরে জমিয়ে রাখা ভালোবাসা প্রকাশ করছে? তিনি বুঝতে পারল না। জান আমার কথাটা সাদনানের পুরো কথাটা না শুনেই প্রিয়তা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে এক নাগারে বলতে লাগলো, প্লিজ না, স্পর্শ করবেন না আমায়। বাড়ি যাব, আমি বাবার কাছে যাব। সাদনান নিজের বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নিল। প্রিয়তা বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে কান্না করছে। চোখে মুখে ভয়ের ছাপ বিদ্যমান। সাদনান নিজের ওপর রাগ হলো, ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে। কোন কুক্ষণে ফোনটা রুমে ফেলে গিয়েছিল। যদি না ফোনটা ফেলে যেত, আর না তার বউ এসব কিছু দেখতো, আর না ভয় পেত। সাদনান দুই হাতে শক্ত করে নিজের চুল খামচে ধরে। আজ 3 দিন হয় প্রিয়তা সওদাগর বাড়িতে রয়েছে। এর মধ্যে একদিনও সাদনান প্রিয়তার সাথে কোনো যোগাযোগ করেনি। সেদিন রাত 3টা বাজে সাদনান সত্যি প্রিয়তার কথা অনুযায়ী প্রিয়তাকে সওদাগর বাড়ি দিয়ে গিয়েছে। বাড়ির প্রতিটা সদস্য অবাক হয়ে চোখে মুখে প্রশ্নের ছাপ। তখন সাদনান শুধু শফিক সওদাগরকে উদ্দেশ্য করে একটা কথাই বলেছিল, যে আমাকে মারতে চাইবে আমি অবশ্যই তাকে ছেড়ে দেব না। আর এটা করা যদি দোষের হয় তাহলে আমি সেই দোষের দোষী। প্রিয়তা কথার গভীরতা বোঝেনি, তবে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা বুঝতে পারছে। প্রিয়তা আনমনে নিজের রুমে পড়ার টেবিলে বসে কথাগুলো ভাবছিল। সামনে একটা বই খুলে রাখা, কিন্তু দৃষ্টি তার অন্যদিকে। শফিক সওদাগর আর গোছে মেয়ের পাশে বিছানায় বসলো। প্রিয়তা হঠাৎ কারো অস্তিত্ব টের পেয়ে ভরকালো। বিছানায় বাবাকে দেখে একটু নড়েচড়ে বসলো। বইটা বন্ধ করে হাসার চেষ্টা করে বলে উঠল, বাবা কখন এলে? শফিক সওদাগর ম্লান হেসে মেয়েকে কোলে শোয়ার আহ্বান জানান। প্রিয়তা চেয়ার ছেড়ে বিছানায় বাবার কাঁধ ঘেঁষে বসলো। শফিক সওদাগর হাসলো। প্রিয়তা বাবার বুকে মাথা রাখলো। আজ কটা দিন কোথাও যেন একটু শান্তি নেই। কেন এমন লাগে? তবে এখন একটু ভালো লাগছে। প্রিয়তা শ্বাস টানে লম্বা, বাবার গায়ের গন্ধ শোকে। শফিক সওদাগর শব্দ করে হাসলো। মেয়েটা ছোটবেলার অভ্যাস এখনো গেল না। হাসি থামিয়ে মেয়েকে আদর করলো। চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, আব্বা, কখনো কখনো আমাদের নিজেদের ভালোর জন্য খারাপ করতে হয়। মানুষ বড্ড স্বার্থপর, তাই এটা বড়ই স্বাভাবিক। বাবা, বাবা উনি। প্রিয়তার উত্তেজিত হয়ে কিছু বলতে চাইলো, তবে প্রিয়তার পুরো কথা না শুনে শফিক সওদাগর বলে উঠল, খারাপ মানুষ কখনো ভালো হয় না। আর প্রাক্তন এমপি রাজীব কখনো ভালো লোক ছিল না, তাই ওনার ভালো হওয়ার কোনো চান্স নেই। আল্লাহ ভালো খারাপ দুটি দিয়েই মানুষ তৈরি করেছে। তুমি সেদিন রাতের কথা ভুলে গিয়েছো। কতটা জানোয়ার হলে একটা মানুষ একের পর এক ভুল করতেই পারে। আজ থেকে 5 বছর আগে তুমি যথেষ্ট ছোট ছিলে। সেবার ইলেকশনের সময় এই এমপি 3 জনকে মার্ডার করেছিল। নিজের ড্রাগসের ব্যবসা ছিল। পুলিশের কাছে ধরা পড়ে নিজের স্ত্রীকে ফাঁসিয়ে দিয়েছিল। তুমি জানো এর কোনো তদন্ত হয়নি, কোনো কেস হয়নি। এবার সাদনানের অবস্থা তেমনই হতো। হয় শত্রুকে একেবারে বিনাশ করো, না হয় নিজে বিনাশ হওয়ার প্রস্তুতি নাও। এখন এখানে তোমার মতামত কি? প্রিয়তা বাকরুদ্ধ হয়ে গেল। একটা মানুষ কতটা জঘন্য হলে নিজের স্ত্রীর সাথে বেইমানি করতে পারে প্রিয়তার জানা নেই, কিন্তু মনে হচ্ছে সাদনান খুব কমই শাস্তি দিচ্ছে লোকটাকে। আরো ভয়ঙ্কর শাস্তি প্রাপ্য এই এমপির। প্রিয়তা এমন নিশ্চুপ দেখে শফিক সওদাগর হাসলো। মেয়ের কপালে আদর দিয়ে বলল, আর সাদনানের থেকে এর পিছনে বেশি খাটছেন মন্ত্রী ওয়াসিফ দেওয়ান। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সাদনান কোনো খারাপ কিছু করছে না। ভাবো, সময় নাও, আর কাল একটা সারপ্রাইজ আছে আব্বা। প্রিয়তা এবার যেন অবাক না হয়ে পারল না। ওয়াসিফ দেওয়ান এসব করেছে? শফিক সওদাগর মেয়েকে ঘুমোতে বলে লাইট অফ করে দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। প্রিয়তা তখন সেভাবেই বসে থাকে। কাল কি হবে, কিসের কথা বলে গেল বাবা, ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল প্রিয়তা।
ওয়াসিম দেওয়ান মন্ত্রী পদত্যাগ করেছে, আর এই মন্ত্রী পদে নতুন এমপি মির্জা সাদনান শাহরিয়ারকে সিলেকশন করা হয়েছে। ছেলেটার প্রতিভা আছে, এখন সেটা দেখানোর পালা। এই গ্রামেরই গর্ব। আর কিছু শুনলাম আজ ভোরে নাকি প্রাক্তন এমপিকে ড্রাগসের সাথে পুলিশ আটক করেছিল, কিন্তু উনি এতটাই মাদকাসক্ত ছিল যে নিজেই নিজেকে কোনো বিষাক্ত কেমিক্যালের ইঞ্জেকশন নিয়ে আত্মহত্যা করেছে। প্রিয়তা আর দাঁড়ালো না, শুনতে চাইলো না ভয়ঙ্কর সেই ঘটনা। সে দেখেছে এমপিকে এত পরিমাণ ড্রাগস দেওয়া হয়েছে যে আজ 1 মাস নাগাদ তাতে একজন মানুষ সুস্থ থাকা দুষ্কর। মস্তিষ্ক অচল হওয়া স্বাভাবিক বিষয়, আর এতে করে সে কি করছে না করছে কিচ্ছু ভেবেচিন্তে করবে না, আর করার পরও কোনো রকম প্রতিক্রিয়া হবে না। কিন্তু এটা কি শুনলো ও? ওয়াসিফ দেওয়ান মন্ত্রী পদত্যাগ করেছে, আর সেখানে সাদনানকে সিলেকশন করা হয়েছে। আজ সারা ভার্সিটি যায়নি, অজ্ঞতা বাধ্য হয়ে প্রিয়তাকে একাই যেতে হয়েছে। যদিও আয়ান সকালে নিয়ে এসেছিল, আর এসে নিয়ে যাবে সেটাও বলেছিল, কিন্তু প্রিয়তা আসতে বারণ করেছে। উপজেলা থেকে অটো নিয়ে বাড়ি ফিরেছে, কিন্তু আজ অটোওয়ালা রাস্তার মাথাতেই নামিয়ে দিয়েছে, এদিকে আসেনি। যার ফলে রাস্তার পাশে চায়ের দোকানগুলো পেরিয়ে আসার সময় উপরোক্ত কথাগুলো কানে এলো। বাড়ি ফিরে প্রিয়তা আগে ফ্রেশ হলো। রুম থেকে বেরিয়ে খাবার ঘরে আসতেই বাবা, ভাই, মাইশা সহ মাকে ওর জন্য অপেক্ষা করে বসে থাকতে দেখে বলল, কতবার বললাম খেয়ে নাও, আমার জন্য বসে থাকতে হয়? আর আপু তুমি এখন নিজে একা নয়, মনে রাখতে হবে, তাই টাইম মতো খাবার খেয়ে নিবে। মাইশাকে উদ্দেশ্য করে বলল। মাইশা হাসলো, অতঃপর প্রিয়তাকে খাবার বেড়ে দিল। কেউ কোনো কথা না বলে খাবার খেয়ে নিল। বোনো, শুনেছি কিছু? আয়ানের প্রশ্নে প্রিয়তা নির্লিপ্ত জবাব। হ্যাঁ। আজ ভয় করেনি? প্রিয়তা দৃষ্টি এবার পুরোপুরি আয়ানের দিকে দিল, কণ্ঠ গম্ভীর করে বলল, না, অপরাধ করলে শাস্তি পেতে হয়, হয়তো সেটা পরকালে কিংবা দুনিয়াতে। শফিক সওদাগরের মুখে বিজয়ী হাসি হাসলো। মেয়ে তার বুঝদার, শুধু পরিস্থিতিতে শিকার হয়ে মাঝে মধ্যে সবটা সামলে উঠতে পারে না। রাত 1:30টার দিকে প্রিয়তা নিজের মুখের ওপর কারো উষ্ণ নিঃশ্বাসে আছড়ে পড়তেই তন্দ্রা ছুটে গেল। ধপ করে চোখ খুলতেই ডিম লাইটের কমলা রঙের আবছা আলোয় বলিষ্ঠ পুরুষ সাদনানকে দেখে চোখ আরো বড় বড় হয়ে গেল। শোয়া থেকে উঠতে গেলেই হাতে চাপ অনুভব করলো। সাদনান বিছানার সাথে ওর হাত শক্ত করে চেপে ধরে আছে। প্রিয়তা ভুরু কুঁচকে একবার হাতের দিকে তাকিয়ে ফের সাদনানের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন। সাদনান ছেড়ে দিল, সোজা হয়ে বসলো। প্রিয়তা ছাড়া পাওয়া মাত্র ধরফরিয়ে উঠে বসলো। নিজের শরীরের দিকে তাকিয়ে বিছানার পাশ থেকে তড়ি ঘড়ি করে ওড়না নিল। সাদনান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন ভাব মনে হচ্ছে আজ প্রথম এমন হলো। মনে করে দেখো, কতবার ওই ওড়না আমি নিজ হাতে খুলে ছুঁড়ে ফেলেছি। ছি, কি অসভ্য কথা। প্রিয়তার কান গরম হয়ে গেল। সাদনান প্রিয়তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এত রাতে আপনি বাড়ি যাননি? কখন এসেছেন? খাবার খেয়েছেন? রিল্যাক্স, একসঙ্গে এত কোশ্চেন। খাবার খেয়ে নিয়েছি, সবাই জানতো আমি আসবো। তাছাড়া রাতে না আসলে সাথে সিকিউরিটি আনতে হতো। আর এই মুহূর্তে আমি আমার শ্বশুরবাড়ি আছি, এটা এলাকায় জানাজানি হোক আমি চাইছি না। সাদনান একটু এগিয়ে বসলো। প্রিয়তার মুখ নিজের হাতের আঁচলে নিয়ে বলল। প্রিয়তা সাদনানের মুখের দিকে এক পলক তাকিয়ে রইল। সাদনানের গায়ে একটা গাঢ় নীল রঙের শার্ট, কালো প্যান্ট, মারাত্মক সুন্দর দেখতে লাগছে পুরুষটাকে। মুখবর্তী ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখে তার ঘোর লাগা চাহনি। প্রিয়তার শরীর শিরশির করে উঠল। সাদনান প্রিয়তাকে হঠাৎ ছেড়ে দিল। পাশে শুয়ে চোখের ওপর হাত ভাঁজ করে রেখে বলল, শুয়ে পড়ো, কাল সকালে মির্জাবাড়ি যেতে হবে। প্রিয়তার কান্না পেল। বুঝতে পারলো সাদনান এখনো রেগে আছে। অবশ্য রেগে থাকবে না কেন, কি কষ্টটাই না দিয়েছে ও। কতগুলো কথা শুনিয়েছে কিছু না জেনে শুনে। একটু এগিয়ে এসে সাদনানের বুকের ওপর মাথা রাখে আলগোছে। সাদনান নড়ে না। প্রিয়তার এবার সত্যি কান্না চলে এলো। চোখ হতে অশ্রু গড়িয়ে সাদনানের উন্মুক্ত লোমযুক্ত বুকে স্পর্শ করা মাত্রই সাদনান অস্থির হয়ে ছোঁয়া থেকে উঠে বসলো। প্রিয়তাকে আগলে নিয়ে বলল, আরে বোকা মেয়ে, কান্না কেন করছো? আই এম সরি সাদনান ভাই। আমি তোমার ভাই। সাদনান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। প্রিয়তা নড়ে চড়ে বসে। সাদনান শক্ত করে বউকে জড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল, জনগণ যদি জানতে পারে মন্ত্রী সাদনান শাহরিয়ারের বউ তাকে ভাই ডাকে, তবে আমার সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো?
অভ্যাস হয়ে গিয়েছে, আগে ভাই ডাকতাম। 6 মাসের বেশি সময় হতে চললো বিয়ে হয়েছে, এটা কোনো যুক্তি হলো? প্রিয়তা জবাব দিল না। সাদনান বউয়ের মতলব বুঝতে পারে। প্রিয়তা সাদনানের শার্টের বোতাম খুলছে। সাদনান বাধা দিল না, নিজেও বউয়ের ঘাড়ে অধরে স্পর্শ করে। রাহান বোনের কাঁধে মাথা রেখে বসে আছে। বোনকে সে প্রচুর ভালোবাসে। হৃদিন নিজেও ভাইকে অনেক স্নেহ করে, আদর করে। ঝগড়া কি জিনিস হয়তো এই দুই ভাই বোন জানে না।